বন্ধুরা, আমরা প্রায় সবাই কিন্তু টাকার পেছনে ছুটি, কিন্তু প্রশ্ন হলো টাকাকে কিভাবে কাজে লাগাতে হয়। এই জিনিসটাই আমরা বারবার মিস করে যাই। ধরুন আপনার বন্ধু রাজু আর আপনার একই রকমের চাকরি, একই কোম্পানি, একই জব রোল, দুজনেরই মাসিক বেতন 40,000 টাকা। কিন্তু 5 বছর পরে রাজুর কাছে 10 লাখ টাকার একটি পোর্টফোলিও রয়েছে, আর আপনি এখনও মাসের শেষে স্যালারি শেষ, মাস শেষ নয়, টাকা কই পামু, কীভাবে সংসার চলবো, এই অবস্থায় পড়ে রয়েছে। আপনার এবং রাজুর মধ্যে পার্থক্য হলো পার্সোনাল ফিনান্স। আজ আমরা এই ভিডিওতে শিখব পার্সোনাল ফিনান্স কি, এটি কিভাবে ম্যানেজ করবেন, কেন মধ্যবিত্তরা ফিনান্সিয়াল মিস্টেক্সগুলো বেশি করেন, আর কোন বয়সে পার্সোনাল ফিনান্স শেখা শুরু করা উচিত, কিভাবে আজ থেকেই ইমপ্লিমেন্ট করবেন এই পার্সোনাল ফিনান্স বিষয়টিকে নিজের প্রত্যক্ষ লাইফে। তো ভিউয়ার্স বন্ধুরা, আমি প্রকাশ এবং আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ইনকাম ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো রয়েছেন। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, হোয়াট ইজ পার্সোনাল ফিনান্স? পার্সোনাল ফিনান্স হলো আপনার রোজগার, খরচ, সঞ্চয় এবং বিনিয়োগের সঠিক পদ্ধতি। রিচ ড্যাড বলতেন, আপনার টাকা কোথায় যাচ্ছে সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার ফিনান্সিয়াল ফিউচার অন্যের হাতে সবসময় আটকে থাকবে। এটা এমন একটা রোড ম্যাপ যা আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং ফ্রিডম এনে দিতে পারে। পার্সোনাল ফিনান্সের মোট 5টি স্তম্ভ। প্রথমত ইনকাম। চাকরি বা ব্যবসা থেকে আপনার যেটা রোজগার সেটি হলো ইনকাম। দ্বিতীয়ত এক্সপেন্সেস, আপনার সারা মাসের যাবতীয় খরচ। তৃতীয় সেভিংস, ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখা অথবা আপাতকালীন অর্থাৎ এমার্জেন্সি পারপাস কোথাও টাকা সেভ করে রাখা। চতুর্থ হলো ইনভেস্টমেন্ট, টাকা বাড়ানোর জন্য টাকাকে বিনিয়োগ করা অর্থাৎ টাকা দিয়ে টাকা বানানো। আর 5 নাম্বার হলো ডেট ম্যানেজমেন্ট, ঋণ সঠিকভাবে ম্যানেজ করা। তো এবার কথা হচ্ছে, পার্সোনাল ফিনান্স আপনার জন্য তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আপনি ইমোশনাল হয়ে ডিসিশন নেওয়া একদম বন্ধ করে দেবেন। লোকেরা কি ভাববে বা কে কি বলবে, এই চিন্তা বাদ দিয়ে নিজের ডিসিশনে স্ট্রিক্ট থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, কাল থেকে শুরু করব বা পরের মাস থেকে করব, এই মাইন্ডসেটটা না একদম বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে আসেন। শুরু করতে হবে আজ থেকে, এখন থেকে। সবার আগে এক্সপেন্সেস আর ইনভেস্টমেন্টের জন্য আলাদা আলাদা দুটো ব্যাংক অ্যাকাউন্ট রাখুন। ইনভেস্টমেন্টের অ্যাকাউন্টে নগদ, বিকাশ অথবা ইউপিআই লেনদেন কখনোই যুক্ত করবেন না। এখানে শুধুমাত্র সঞ্চয় আর বিনিয়োগের টাকা জমা থাকবে। এরপর আরও একটা অ্যাকাউন্ট রাখুন যেখানে আপনার মাসিক খরচের জন্য টাকা রাখা হবে। মাসের সমস্ত খরচ এখান থেকেই করবেন, কোনো রকম এক্সকিউজ ছাড়া। এই নিয়মটা আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস মেনে চলতে হবে। আজ থেকেই নিজের জন্য এই সিস্টেমটা একবার তৈরি করে দেখুন। ফিনান্সিয়াল ডিসিপ্লিন এখন শুরু না করলে ভবিষ্যতের জন্য আপনি কখনোই প্রস্তুত হতে পারবেন না। মধ্যবিত্ত পরিবারে একটা কমন ধারণা থাকে, টাকা জমা ভবিষ্যতের জন্য নিরাপদে থাকবে। এখন ধরুন আপনার প্রতিবেশী রানাদা, যিনি কিনা প্রতি মাসে তার আয়ের 10% ব্যাংকে জমাচ্ছেন সেভিংস অ্যাকাউন্টে অথবা রেকারিং ডিপোজিট করে। ব্যাংক ইন্টারেস্ট কত দিচ্ছে? 6%। আর আপনার দেশে বর্তমান সময়ে ইনফ্লেশন রয়েছে 10% বা তার থেকে সামান্য বেশি। তাহলে এই যে রানাদা টাকা জমাচ্ছেন, সেই টাকার ক্রয় ক্ষমতা প্রতি বছর বাড়ছে না কমছে? রাইট অ্যান্সার, টাকার ক্রয় ক্ষমতা প্রতি বছর কমছে। অন্যদিকে রানাদার বন্ধু সোমাদি সেই টাকাটা মিউচুয়াল ফান্ড, ইটিএফ বা ক্রিপ্টোতে ইনভেস্ট করছেন। তার রিটার্ন 15%-এর থেকেও বেশি। এখানে আপনি ফটাফট কমেন্ট করে বলুন, কার টাকা গ্রো করবে, রানাদার নাকি রানাদার গার্লফ্রেন্ড সোমাদি? কার টাকা সবচেয়ে বেশি আর সবচেয়ে ভালোভাবে গ্রো করবে? এখানে আপনি বুঝতেই পারছেন, সেভিং অনলি মেন্টালিটি নাকি যিনি স্মার্টলি ইনভেস্ট করছেন তার টাকা সবচেয়ে বেশি ফার্স্ট গ্রো করবে। নেক্সট কথা হলো ওয়ান বাস্কেট মিস্টেক। মধ্যবিত্ত পরিবার প্রায়ই তাদের গোটা সঞ্চয় একটা জায়গাতেই রাখে। পরিবারের সবাই মিলে একটা বাড়ি কিনে ফেললেন, অথবা পরিবারের সবাই এই যে এত বছর ধরে কষ্ট করে টাকা ইনকাম করেছেন, টাকা জমিয়েছেন, সেই টাকাটা কোথাও একটি জমি কিনে পুরোপুরি আটকে ফেললেন।
এর ফলে লিকুইডিটি থাকে না, টাকা তুলতে পারা যায় না। এই কথাগুলো হয়তো আমি একটু বেশি ফাস্ট বলে ফেলেছি, অনেকেরই মাথার ওপরে একটু বাউন্সার টাইপের গেছে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি খুব ইজিলি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। মনে করুন আপনার পাড়ার রাজীব দা তার সেভিংস দিয়ে একটা বড় ফ্ল্যাট কিনলেন, আর এই ফ্ল্যাটটিকে ভাড়া খাটালেন। তো এই ফ্ল্যাটের ভাড়া থেকে প্রতি মাসে রাজীবদার ইনকাম আসে 10,000 টাকা। কিন্তু হঠাৎ যদি রাজীবদার পরিবারে কোনো মেডিকেল এমার্জেন্সি চলে আসে, তখন কিন্তু রাজীবদার কাছে আর অন্য কোনো অপশন থাকবে না, রাজীবদাকে বাধ্য হয়ে এই বাড়িটা বিক্রি করতে হবে। আর অন্যদিকে রাজীবদার বন্ধু অরিন্দম দা, যিনি কিনা একটা সিস্টেমেটিক ওয়েতে মিউচুয়াল ফান্ডস আর ক্রিপ্টোতে ইনভেস্ট করে গেছেন প্রত্যেক মাসে, তো ওনার কিন্তু এরকম এমার্জেন্সি সিচুয়েশন এলে তিনি তার ইনভেস্টমেন্ট থেকে লিকুইডিটি বের করে আনতে পারবেন। ওনাকে কোনো বড় অ্যাসেট বিক্রি করতে হবে না, অথবা বলা ভালো তাকে কিন্তু কোথাও বড় কিছু মেজর লস মাথায় নিতে হবে না, কাঁধে নিতে হবে না। তো এটাই হলো লিকুইডিটির সবচেয়ে বড় ভালো দিক, সবচেয়ে বড় পজিটিভ দিক। এবার আসা যাক নো ফিনান্সিয়াল এডুকেশনের জন্য কিভাবে আমরা মধ্যবিত্তরা পার্সোনাল ফিনান্সের জগতে ধীরে ধীরে পিছিয়ে পড়ছি। আমাদের প্রায় সকলেরই স্কুলে পড়ানো হয় অঙ্ক, সাহিত্য, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, কিন্তু টাকা কিভাবে কাজ করে সেটা কিন্তু কোনোভাবেই কোনো স্কুলেই আমাদেরকে শেখানো হয় না। ধরুন আপনার বন্ধু রাহুল তার সঞ্চয় ব্যাংকে রেখেছেন, ব্যাংক তাকে 5% ইন্টারেস্ট দিচ্ছেন ইয়ারলি, অথচ ব্যাংক তার টাকা কোনো একটি ব্যবসায়ীকে 10% হারে ইন্টারেস্টে কাজে লাগাচ্ছেন। এবার একবার ভেবে দেখুন, আপনার টাকাটা ব্যাংক মিডলম্যান হিসেবে খাটাচ্ছে, যতখানি মুনাফা করছে, আর এই একদম সেম মুনাফা করতে গিয়ে আপনাকে কতখানি কষ্ট করে এই টাকাটা আর্ন করতে হয়েছে, আর তারপর আপনি এই টাকাটা ব্যাংকে রেখেছেন। এখানে আমার একটাই বিষয়বস্তু আপনাকে বোঝানোর, যে আপনি যতখানি পরিশ্রম করে একটা টাকা আর্ন করছেন, একটা টাকা অর্জন করছেন, মাঝখানে কিন্তু মধ্যস্বত্বভোগীরা যারা রয়েছেন তারা আপনার এই টাকাটাকে কোনো রকম বড় পরিশ্রম না করে, দৈহিক বা কায়িক পরিশ্রম না করে আপনার থেকে অনেকটাই বেশি মুনাফা সর্বদা উপার্জন করছে। রিচ ড্যাড বলতেন আপনার প্রতিটি টাকার সঠিক জায়গা থাকা উচিত। যারা এখনও নিয়মিত টাকা জমাচ্ছেন না, তারা সবার আগে ছোট থেকে শুরু করুন। প্রথমে 50-30-20 রুল ফলো করুন। 50% দরকারি খরচের জন্য ব্যবহার করুন, অর্থাৎ আপনি যে মোট টাকাটা ইনকাম করছেন মাসে, তার থেকে 50% টাকা দরকারি খরচের জন্য ব্যবহার করুন। বাকি 30% আপনার লাইফস্টাইলের জন্য খরচ করুন, আর বাদবাকি যে 20% বা 20% বেঁচে গেল, সেটাকে সেভিংস এবং ইনভেস্টের জন্য তুলে রাখুন। ধরুন আপনার মাসিক বেতন 30,000 টাকা, তাহলে আপনার প্রত্যেক মাসে দরকারি খরচ হলো 15,000 টাকা, আর 30% আপনার লাইফস্টাইল বাজেটের জন্য আপনি 9,000 টাকা খরচ করবেন, আর 20% সেভিংস অথবা ইনভেস্টমেন্টের জন্য, অর্থাৎ 6,000 টাকা প্রতি মাসে সেভিংস এবং ইনভেস্টমেন্ট পারপাস আপনাকে রাখার অভ্যাস করতে হবে। 2 থেকে 5 বছর এভাবে চালিয়ে যেতে পারলে তারপর দেখবেন আপনার অভ্যাস এতটাই ভালো হয়ে গেছে, তখন আর আপনাকে বিনিয়োগ করা বাইরের কারো কাছ থেকে শিখতে হবে না, তখন আপনি নিজেই একজন এক্সপার্ট হয়ে যাবেন, একজন প্রো হয়ে যাবেন। স্টেপ নাম্বার 2, স্টার্ট ইনভেস্টিং আর্লি। কম্পাউন্ড ইন্টারেস্ট হলো আমাদের মতন মানুষের সবচেয়ে সেরা বন্ধু। মনে করুন 25 বছর বয়সে প্রতি মাসে 5,000 টাকা আপনি ইনভেস্ট করা শুরু করলেন, রিটার্ন 12% ইয়ারলি। 15 বছরে আপনার টাকার পরিমাণ হবে প্রায় 25,22,880 টাকা। আর এই সেম জিনিসটা আপনি 25 বছর বয়সে শুরু করলেন, প্রতি মাসে সেম অ্যামাউন্ট অর্থাৎ 5,000 টাকায় ইনভেস্ট করা শুরু করলেন। এখানে রিটার্ন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে 12%ই পেলেন। এরপর আপনি এটা যদি 15 বছরের বদলে 20 বছর রাখেন, তাহলে দেখবেন আপনার টাকার পরিমাণ হবে 50 লক্ষ টাকা। অর্থাৎ লাস্ট 5 বছর, শেষের 5 বছর আপনি কিন্তু ডবল টাকা আর্নিং করেছেন, আপনার প্রফিটের হার কিন্তু ডবল হয়ে গেছে। আর এই কারণে ইনভেস্টমেন্ট অনেক আগে থেকে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। যত কম বয়সে করবেন তত বেশি এটা লিভারেজ পাবেন, তত বেশি এটার সুবিধা আপনি উপভোগ করে যেতে পারবেন। স্টেপ নাম্বার 3, ডাইভার্সিফাই ইওর ইনভেস্টমেন্ট। ওই এক ঝুড়িতে সব ডিম রাখবেন না। মিউচুয়াল ফান্ডস, স্টক, ক্রিপ্টো এবং রিয়েল এস্টেট এরকম আলাদা আলাদা জায়গায় আপনার বিনিয়োগকে ভাগ করে রাখুন।
ধরুন আপনার বন্ধু সুজিত তার সমস্ত সেভিংস জমি কিনে লাগিয়েছেন, অর্থাৎ ওয়ান বাস্কেটের মধ্যে তার সমস্ত পুঁজি লাগিয়েছেন, কিন্তু কোনো কারণে সেই জমির দাম হঠাৎ করে তখন কমতে দেখা গেল। তাহলে কি হবে? তাহলে সুজিত কিন্তু ডিপ্রেশনের শিকার হয়ে যাবে, সুজিত কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, কারণ তার ইনভেস্ট করা টাকার ভ্যালু ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে। অন্যদিকে সুজিতের বন্ধু সুমিত তার সেভিংস 4 ভাগে ভাগ করেছেন। প্রথম 25% টাকা মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করেছেন, দ্বিতীয় 25% টাকা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন লং টার্মের জন্য, এরপর যে 25% রয়েছে সেটা বিভিন্ন স্টকস যেগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করে দিয়েছেন, এবং লাস্টের যে 25% টাকা অবশিষ্ট রয়ে গেছে সেটাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে একটি অ্যাকাউন্টের মধ্যে রেখে দিয়েছে। সুমিত মার্কেট ওঠানামা সামলেও যথেষ্ট নিরাপদ রয়েছে, কারণ কখনোই এই সমস্ত অ্যাসেটগুলোর ভ্যালু কিন্তু একেবারে নিচের দিকে নেমে আসবে না। হয়তো কখনো মিউচুয়াল ফান্ডসের প্রাইস পড়ে গেছে, সেই সময় হয়তো ক্রিপ্টো মার্কেট বুলিশ ছিল, আবার কখনো দেখা গেছে ক্রিপ্টো মার্কেট নিচে নেমে এসছে কিন্তু মিউচুয়াল ফান্ড আর স্টক সেই সময় বুলিশ, তখন তাকে এই দুটো অ্যাসেট প্রফিট দেখিয়েছে। তো সুমিত কিন্তু কোনোভাবেই দুর্ভাবনার শিকার হয়নি, এবং সুমিত কিন্তু সবসময় যথেষ্ট নিরাপদ ফিল করেছে ফিনান্সিয়ালের ক্ষেত্রে। তো একই জায়গায় পুরো টাকা বিনিয়োগ করলে ঝুঁকির মাত্রা অনেকটাই বেড়ে যায়। সুজিতের মতো আপনিও যদি আপনার সমস্ত সঞ্চয় শুধুমাত্র একটি অ্যাসেটে অর্থাৎ জমির মতন কোনো জায়গায় বিনিয়োগ করে দেন, এবং বাজারের ওঠানামা বা আপাতকালীন কোনো বিশেষ পরিস্থিতিতে জমির দাম নিচে নেমে আসে, তাহলে কিন্তু আপনি আর্থিকভাবে এবং মানসিকভাবে দুইভাবেই বড় ক্ষতির সম্মুখে পড়বেন। অন্যদিকে সুমিত তার সঞ্চয় বিভিন্ন জায়গায় ভাগ করে নিয়েছেন এবং সেইভাবে বিনিয়োগ করেছেন, যার ফলে একটি জায়গায় ক্ষতি হলেও অন্য জায়গার লাভ সেটি পূরণ করে দিতে পারে। তাই এক ঝুড়িতে কখনোই সব ডিম রাখবেন না, অর্থাৎ ঝুঁকি কমানোর জন্য বিনিয়োগটাকে ভাগ করে রাখা বুদ্ধিমানের কাজ। দীর্ঘমেয়াদে এই কৌশল আপনাকে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট নিরাপদ ও লাভজনক অবস্থানে রাখবে। স্টেপ নাম্বার 4, বিল্ড অ্যান এমার্জেন্সি ফান্ড। অনেকেই এটাতে কনফিউজ হয়ে যান যে এই এমার্জেন্সি ফান্ডে আমাকে অন্তত কত টাকা রাখতে হবে। দেখুন, এই এমার্জেন্সি ফান্ডে অন্তত পক্ষে আপনি 6 মাসের খরচের সমান টাকা রেখে দেবেন। ধরুন আপনার পরিবারের জন্য মাসিক খরচ হলো 20,000 টাকা, তো 6 মাসের জন্য প্রয়োজন আপনার 1.2 লাখ টাকা। তো এই ফান্ডটা আপনাকে ক্রাইসিস সিচুয়েশনের জন্য রেখে দিতে হবে, যা আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আপনার মনে একটি কমন প্রশ্ন আসছে যে এই বিষয়গুলো তো বুঝলাম, কিন্তু এগুলো আমরা সবচেয়ে ভালো কোথায় গিয়ে শিখতে পারবো, কিভাবে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো, তার সোর্সটা একবার বলুন। প্রথমত আপনি বই পড়তে পারেন। রিচ ড্যাড অ্যান্ড পুর ড্যাড বলে একটি বই রয়েছে, দুর্দান্ত বই, যে বইটি লিখেছেন রবার্ট কিওসাকি। তো এই বইটি যদি আপনি পড়েন তাহলে আপনার টাকা সম্বন্ধে, টাকা দিয়ে টাকা বানানোর সম্বন্ধে কিন্তু একটা দুর্দান্ত ধারণা মাথায় চলে আসবে, আর যা আপনাকে সত্যি বড় রকমের সাহায্য করতে পারে। আপনারা এই যে এই সিরিজটা দেখলেন, এই সিরিজের আমি 3টে ভিডিওকে একটা ভিডিওতে করার চেষ্টা করব। তো এই সিরিজের মধ্যে কিন্তু গোটা বইয়ের যা নির্যাস রয়েছে সেই নির্যাসটাই মোটামুটিভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি জানি না আমি কতখানি সফল হয়েছি, সেটা আপনারা বলতে পারবেন। আমি জানি না আমি নিজে কতখানি এই কাজে সফল হয়েছি, তার বিচার অবশ্যই আপনারা করবেন। তবুও আমি আপনাদের এখানে বলবো, যদি আপনাদের আরও কিছু কনসেপ্ট জানার থাকে, আরও পুঙ্খানুপুঙ্খভাবে এই জিনিসটাকে শেখার থাকে, তাহলে অবশ্যই এই বইটিকে একবার আপনি কিনে এনে দেখতে পারেন। সামান্য ইনভেস্টমেন্ট 400-500 টাকায় আপনি এই বইটি পেয়ে যাবেন। তো এই বইটি কিন্তু আপনার লাইফ অনেকখানি চেঞ্জ করে দিতে পারে। দ্বিতীয় হলো অনলাইন প্ল্যাটফর্মস, যেমন ইনকাম ক্রিপ্টো ইউটিউব চ্যানেল। যে চ্যানেলটি আপনি দেখছেন, আর চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করুন। দ্বিতীয়ত একটি দেখবেন বেল নোটিফিকেশন আইকন আছে, সেই আইকনটিকে টিং করে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সময় এরকমই তথ্যবহুল ভিডিও যা আপনার কাজে লাগতে পারে সেই ধরনের ভিডিও আপলোড করলে যথাসময়ে আপনার মোবাইলের স্ক্রিনে সেই ভিডিওটির নোটিফিকেশন ভেসে আসে। তৃতীয়ত রিয়েল লাইফ এক্সাম্পল, অর্থাৎ আপনার আশেপাশে যে সমস্ত সফল মানুষজন রয়েছে তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করুন, তাদের কাছে নিজে আঁক বাড়িয়ে যান এবং তাদের কাছে জানতে চান তাদের জীবনের স্টোরি, তাদের জীবনের হিস্টোরি, যে কীভাবে তারা ছোট থেকে বড় হয়েছেন, তারা কোন জায়গায় ভুল করেছেন, কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে চলা উচিত। এর থেকে ভালো কিন্তু ভাই কিছু হয় না। আপনার পাশে যারা কিংবদন্তি রয়েছে, হয়তো আপনি ভাবছেন এ আর কি, এ আর এমন কি করেছে, কিন্তু একবার ভেবে দেখুন যিনি আপনার বাড়ির কাছেই রয়েছে এবং একদম জিরো থেকে শুরু করে
একটা ভালো জায়গায়, একটা ভালো উন্নতির শিখরে নিজেকে বা নিজের ব্যবসাকে পৌঁছে দিতে পেরেছে, তাদের কাছে শিখতে কখনোই কিন্তু কুণ্ঠাবোধ করবেন না। কারো কাছে যদি আপনি শিখতে চান, আপনি কখনোই ছোট হয়ে যাবেন না। যখন সেই লোকটি এটা অনুভব করবে যে আপনি তাকে একজন রোল মডেল ভেবে আপনি তার থেকে অনুপ্রাণিত হয়ে তার কাছে কিছু শিখতে গেছেন। এবার আসা যাক যে কখন স্টার্ট করবেন। আপনার বয়স যদি 15 থেকে 18 বছরের ভেতর হয়, তাহলে এক্ষুনি আপনি বেসিক সেভিংস হ্যাবিট তৈরি করুন, ছোট ছোট অভ্যাস তৈরি করুন, ছোট ছোট অ্যামাউন্টের সাথে ইনভেস্ট করা এবং সেভিং করা স্টার্ট করে দিন। আর বিভিন্ন ভালো ভালো ফিনান্সিয়াল লিটারেসির বই আজকে থেকেই পড়ুন, কারণ আপনার বয়স আজকে যতই ছোট হোক না কেন, ভবিষ্যতে কিন্তু টাকার দরকার সবার পড়বে এবং আপনারও পড়বে। আর আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলে সবার প্রথমে চাকরি শুরু করার সঙ্গে সঙ্গেই ইনভেস্টমেন্ট করা শুরু করুন। বন্ধুদের পার্টি 1 বছর বাদে দিলেও চলবে। আর আপনার বয়স যদি বর্তমান সময়ে 30 বছর হয়ে গিয়ে থাকে, যদি আপনি এখনও ইনভেস্ট করা শুরু না করে থাকেন, তাহলে আজকে থেকেই অঙ্গীকার করুন যে আগামীকাল গিয়ে সবার প্রথমে আপনি দুটো আলাদা আলাদা অ্যাকাউন্টের বন্দোবস্ত করবেন এবং নেক্সট মাসের টাকা যেটাই আপনার হাতে উপার্জনের আসবে, সেটাকে আপনি এই ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়মকে কাজে লাগিয়ে ইনভেস্ট করা শুরু করবেন। ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কানেক্ট রয়েছেন এই ভিডিওটির মাধ্যমে, তাদের জন্য আরও একটা কথা বলি। এই বিষয়টা হয়তো অলরেডি আপনি জানেন, কারণ এটা আমাদের বাঙালিদের একদম খুব কমন বিষয়। তো আরও একবার আমি আপনাকে জাস্ট স্মরণ করিয়ে দিতে চাই। আপনার আয় এবং খরচ যা কিছু হচ্ছে প্রতিদিনেরটা ঘুমানোর আগে একটি খাতায় লিখে রাখুন। কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে মাসের শেষে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। মাসের শেষে আপনি সেটা ট্র্যাক করতে পারবেন, যার দ্বারা নেক্সট মাসগুলোতে সেই ভুলটা রিপিট হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনার সেভিংসের হার, আপনার ইনভেস্ট করা অ্যামাউন্টের হার আপনি এভাবে বাড়াতে পারবেন। দ্বিতীয়ত, আপনার সেভিংসকে অটোমেট করুন। ব্যাংকের মাধ্যমে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করুন। ধরুন প্রতি মাসে 5,000 টাকা মিউচুয়াল ফান্ডসে জমা হবে, আর এভাবে প্রত্যেক মাসে মাসে টাকা কাটতে কাটতে 20 বছর বা 30 বছর বাদে আপনি একটা বড় অ্যামাউন্টের, বড় একটা সম্পদের মালিক হতে পারবেন। স্টেপ 3, স্টার্ট স্মল ইনভেস্টমেন্ট। ধরুন আপনি বড় অ্যামাউন্ট পারছেন না, তো কোনো ঘাবড়ানোর বিষয় নেই। আজকে থেকেই বা এই মাস থেকেই প্রত্যেক মাসে 1,000 টাকা করে ক্রিপ্টোতে ইনভেস্ট করা শুরু করলেন, আর ডলার কস্ট অ্যাভারেজিং পদ্ধতিতে মার্কেটের ঝুঁকি কমিয়ে নিলেন। ডলার কস্ট অ্যাভারেজিংয়ের ওপরে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, বা এই সিরিজের একদম যে প্রথম ভিডিওটা রয়েছে সেই ভিডিওটিতেও আপনি কিন্তু ডলার কস্ট অ্যাভারেজিং পদ্ধতিটা দেখতে পারবেন বা জানতে পারবেন। তো চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। স্টেপ 4, মনিটর অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। প্রতি মাসে আপনার বাজেট এবং ইনভেস্টমেন্টকে ভালোভাবে চেক করুন, ভালো করে যাচাই বাছাই করুন, আপনার পোর্টফোলিও সেই অনুযায়ী অ্যাডজাস্ট করুন। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনার টাকার উপর যদি আপনার নিজের কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ফিনান্সিয়াল ফ্রিডম প্রায় অসম্ভব কাজ। আর তার জন্য আজ থেকে আপনাকে অ্যাকশন নিতে হবে। সবার প্রথমে একটি বাজেট তৈরি করুন, যে সারা মাসে আপনার কোন কোন খরচগুলো একদম না করলেই নয়, সেই মোতাবেক আপনি টাকা খরচ করুন। তো এইভাবে আপনি মাসে কত টাকা খরচ করবেন তার একটা রূপরেখা পেয়ে গেলেন। তো সবার প্রথমে যে স্যালারিটা আপনার মাসের শুরুতে হাতে এলো, সেই স্যালারি থেকে বাজেটের টাকাটা সরিয়ে রেখে দিন, বাজেটের খরচের টাকাটা সরিয়ে রেখে দিন। আর যে টাকাটা বাঁচলো সেই টাকাটা সবার আগে ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্ট আগে করুন, তারপর সংসার চালান। আপনি যদি এটা ভাবেন যে সবার আগে সংসার চালাবো এবং বাকি টাকা যা হাতে বাঁচবে সেটা থেকে আমি ইনভেস্টমেন্ট করব, তাহলে কখনোই আপনি আপনার ফিনান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারবেন না। আপনার জীবনে যে উচ্চাকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলোকে স্পর্শ করতে পারবেন না। আর এই সমস্ত বিষয়গুলোকে আপনি যদি ওয়েল প্ল্যান্ডভাবে করতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি কাজ হলো যত দ্রুত সম্ভব নিজের ফিনান্সিয়াল এডুকেশন সিস্টেমটাকে আরও উন্নত করা। চাইলে আপনি কোথাও খরচ করে করতে পারেন, অথবা বিনা খরচে আপনি ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, লাইক ইনকাম ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমেও কিন্তু এই ধরনের এডুকেশন নিয়মিত একদম ফ্রিতেই নিতে পারেন। রিচ ড্যাড মাইন্ডসেট নিন আর ফিনান্সিয়াল সাকসেস অর্জন করুন নিজের এবং নিজের পরিবারের জন্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে। তোমার পকেট গরম রাখো আর মাথা অলওয়েজ ঠান্ডা। ইনকাম ক্রিপ্টোর সাথে থাকো। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে।